Good morning, dear student. Welcome to our channel Treasure Study. আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ইকোনমিক্স। ইকোনমিক্সে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা জায়গা আমি তোমাদের সাথে আলোচনা করব। আজকে আমরা যেটা আলোচনা করব ইকোনমিক্সের একেবারে বেসিক জায়গাগুলো, যে চ্যাপ্টারটাকে আমরা বলে থাকি ইন্ট্রোডাকশন টু দ্য ইকোনমিক্স। ঠিক আছে, সবাইকে রিকোয়েস্ট করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেল। তাহলে চলো শুরু করি আমাদের আজকের টপিক ইন্ট্রোডাকশন টু দ্য ইকোনমিক্স। তাহলে প্রথমে আমাদের সবাইকে জানতে হবে এই যে ইকোনমিক্স কথাটা এবং ইকোনমি, এই যে দুটো কথার মধ্যে হোয়াট ইজ ইকোনমিক অ্যান্ড হোয়াট ইজ ইকোনমি। আমরা সাধারণভাবে বলতে গেলে কি হয়, ইকোনমিক্সটা কি, ইকোনমিক্স হচ্ছে থিওরি, আর ইকোনমিটা কি, ইকোনমিটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তাহলে কি ইকোনমি নিয়ে যেটা ডিল করে সেটাই হচ্ছে ইকোনমিক্স। ক্লিয়ার? আমরা আলোচনা করব এই যে ইকোনমিক্স কথাটা কোথা থেকে এসছে। ইকোনমিক্স কথাটা এসছে গ্রিক ওয়ার্ড ওইকোনমিয়া থেকে। কি থেকে? গ্রিক ওয়ার্ড ওইকোনমিয়া। এই ওইকোনমিয়া কথাটির কোন দুটো শব্দের মিশ্রণ? ওইকস আর নোমিয়া। এই ওইকস কথার অর্থ কি? এই যে ওইকস কথাটি বললাম, এই ওইকস কথার অর্থ কি আর নোমিয়া কথার অর্থ কি? এই ওইকস কথার অর্থ হলো হাউসহোল্ড আর নোমিয়া কথার অর্থ হলো ম্যানেজমেন্ট। তাহলে পুরো কথাটির অর্থ কি? ম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড। তাহলে ইকোনমিক্স কথার অর্থ কি? ম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড। ক্লিয়ার? তাহলে আমরা ইকোনমিক্স এর মিনিং এখান থেকে পেয়ে গেলাম। এই যে ইকোনমিক্স, এই ইকোনমিক্স সাবজেক্টটা, এই ইকোনমিক্সটা প্রথম এটা কোথায় শুরু হয়? ইকোনমিক্স নিয়ে পড়াশোনা ফার্স্ট স্টাডি কোথায় শুরু হয়? ইন এনসিয়েন্ট গ্রিস বা গ্রিস। গ্রিসে প্রথম ইকোনমিক্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা শুরু হয় এবং এটা অ্যাজ এ একাডেমিক ডিসিপ্লিন, এই সাবজেক্টটা অ্যাজ এ একাডেমিক ডিসিপ্লিন, অ্যাজ এ একাডেমিক ডিসিপ্লিন হিসেবে আবির্ভূত হয়। কবে থেকে একাডেমিক ডিসিপ্লিন হিসেবে আবির্ভূত হয়? 1776 সাল থেকে। কত সাল থেকে? 1776। কখন থেকে? যখন অ্যাডাম স্মিথের বিখ্যাত গ্রন্থ, কার গ্রন্থ? অ্যাডাম স্মিথের বিখ্যাত গ্রন্থ অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনস। কি? অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনস, এই গ্রন্থে যেটা আমরা সংক্ষেপে বলে থাকি ওয়েলথ অফ নেশনস। অ্যাডাম স্মিথের কি? ওয়েলথ অফ নেশনস। এই ওয়েলথ অফ নেশনস যখন এলো তখন থেকে এই ইকোনমিক সাবজেক্টটা কি হিসেবে? একাডেমিক ডিসিপ্লিন হিসেবে, একাডেমিক ডিসিপ্লিন হিসেবে কি হলো? আবির্ভূত হলো। কত সালে? 1776 সালে। ক্লিয়ার? এরপর এই যে অ্যাডাম স্মিথের গ্রন্থটার নাম কি? ওয়েলথ অফ নেশনস, যেটাকে আমরা বলি ওয়েলথ অফ নেশনস। এই ওয়েলথ অফ নেশনসটা, এই ওয়েলথ অফ নেশনস অ্যাডাম স্মিথের কি কি জিনিসগুলো নিয়ে ডিল করে, কোন কোন জিনিসগুলো নিয়ে
অ্যাডাম স্মিথের ওয়েলথ অফ নেশনস গ্রন্থটা কোন কোন জিনিসগুলোকে ডিল করে? প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, কনজাম্পশন এন্ড এক্সচেঞ্জ। কি কি বললাম? প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, এক্সচেঞ্জ। কি কি বললাম? প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, এক্সচেঞ্জ এবং কি এবং হচ্ছে কনজাম্পশন। অ্যাডাম স্মিথের গ্রন্থটা এই চারটে জিনিস নিয়ে ডিল করে। অ্যাডাম স্মিথের গ্রন্থে আমরা পেলাম অ্যাডাম স্মিথ ইকোনমিক্সকে ডেসক্রাইব করলেন কিভাবে? described as কি হিসেবে ডেসক্রাইব করলেন? সায়েন্স অফ ওয়েলথ। অ্যাডাম স্মিথ ইকোনমিক্সকে কি হিসেবে বর্ণনা করলেন? সায়েন্স অফ ওয়েলথ। এবং এই যে অ্যাডাম স্মিথের এই যে মতবাদটা সেই সময়ের যে আদার্স ক্লাসিক্যাল ইকোনমিস্টরা ছিলেন, রিকার্ডো, জেস মিল, জে বি সে, এই মতবাদটার সাথে তারাও সম্মতি দিল। এবং সেই সময়কার এই সময়ে যেসব ক্লাসিক্যাল ইকোনমিক্স যখন সহমত হলেন, এবং অ্যাডাম স্মিথকে কি বলা হয়? অ্যাডাম স্মিথকে কি বলা হয়? ফাদার অফ ইকোনমিক্স বলা হয়। আর কি বলা হয়? ফাদার অফ ক্লাসিক্যাল ইকোনমিক্স বলা হয়। ফাদার অফ ইকোনমিক্স, ফাদার অফ ক্লাসিক্যাল ইকোনমিক্স এবং ফাদার অফ পলিটিক্যাল ইকোনমিক্স। তাহলে আমরা কি কি পেলাম এই জায়গাটা থেকে? আমরা পেলাম 1776 সালে যখন অ্যাডাম স্মিথের বিখ্যাত গ্রন্থ ওয়েলথ অফ নেশন পাবলিশ হলো, তিনি কি ডেফিনেশন দিলেন ইকোনমিক্সের? ইকোনমিক্স অ্যাজ এ সায়েন্স অফ ওয়েলথ, ধন সম্পত্তির বিজ্ঞান বলে বর্ণনা করলেন। এবং সেই সময়কার যারা ক্লাসিক্যাল ইকোনমিক্স ছিলেন তারাও এর সাথে কি করলেন? সহমত পোষণ করলেন। এবং অ্যাডাম স্মিথকে বলা হয় কি? ফাদার অফ ইকোনমিক্স, ফাদার অফ ক্লাসিক্যাল ইকোনমিক্স, ফাদার অফ পলিটিক্যাল ইকোনমিক্স। এবং অ্যাডাম স্মিথের যে ওয়েলথ অফ নেশন সেটা কোন কোন বিষয়গুলোকে ডিল করে? প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, এক্সচেঞ্জ এবং কনজাম্পশন। এই চারটে বিষয়কে নিয়ে আলোচনা করে কার? অ্যাডাম স্মিথের ওয়েলথ অফ নেশনস। পরবর্তীকালে 19বিংশ শতাব্দীর শেষ দিকে 1890 সালে একজন ইকোনমিস্টের আবির্ভাব হলো। তিনি কে? তিনি হলেন আলফ্রেড মার্শাল। আলফ্রেড মার্শাল। আলফ্রেড মার্শাল একটা নতুন কনসেপ্ট দিলেন ইকোনমিক্সের উপর। তার বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপলস অফ ইকোনমিক্সে কত সালে? 1890 সালে লিখলেন কি? প্রিন্সিপল অফ ইকোনমিক্স। তিনি ইকোনমিক্সকে কি হিসেবে ডেসক্রাইব করলেন? ইকোনমিক্স অ্যাজ এ সোশ্যাল সায়েন্স। ইকোনমিক্স কি করলেন? ইকোনমিক্স হচ্ছে সামাজিক বিজ্ঞান। তার অ্যাকর্ডিং টু আলফ্রেড মার্শাল তিনি কি ডেসক্রাইব করলেন? ইকোনমিক্স ইজ আ স্টাডি অফ ম্যানকাইন্ড that deals with the ordinary business life. কি? Economics is the study of mankind that যেটা কি নিয়ে ডিল করে? the ordinary business of life. কি? study of mankind, যেটা অর্ডিনারি সাধারণ জীবনযাপন নিয়ে ডিল করে, সেটাই কে বললেন? সেটাই বললেন আলফ্রেড মার্শাল। আর আলফ্রেড মার্শাল নতুন ধারণা, সেটা হচ্ছে নিও ক্লাসিক্যাল এই ধারণাটার জন্ম দিলেন। তার জন্য আলফ্রেড মার্শালকে বলা হয় ফাদার অফ নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স। কি বলা হয়? ফাদার অফ নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স। ক্লিয়ার? এরপর এবং পরবর্তীকালে লিওনেল রবিনসন কি করলেন? এই আলফ্রেড মার্শালের তত্ত্ব এবং অ্যাডাম স্মিথের তত্ত্ব দুটোকেই তিনি উপেক্ষা করলেন
অ্যাডাম স্মিথের কি তত্ত্ব ছিল? ইকোনমিক্স সায়েন্স অফ ওয়েলথ এই তত্ত্ব, এবং আলফ্রেড মার্শালের ইকোনমিক্স ইজ এ সোশ্যাল সায়েন্স এই তত্ত্ব। এই দুটোকেই তিনি কি করলেন? দুটোকে তিনি উপেক্ষা করে নতুন একটা তত্ত্ব স্কারসিটি, তিনি কি বললেন? ইকোনমিক্স ইজ এ সায়েন্স অফ স্কারসিটি। কে বললেন? আলফ্রেড মার্শাল এবং স্মিথের তত্ত্ব দুটোকেই তিনি উপেক্ষা করলেন। কে? লায়নেল রবিনসন। লায়নেল রবিনসন কি বললেন? ইকোনমিক্স ইজ এ সায়েন্স অফ স্কারসিটি। তিনি এই সায়েন্স অফ স্কারসিটি, মানুষের অভাব, ইকোনমিক্স হচ্ছে অভাব এর বিজ্ঞান, তিনি এই নতুন ধারণাটার জন্ম দিলেন। তিনি কি বর্ণনা করলেন? ইকোনমিক্স ইজ আ সায়েন্স হুইচ স্টাডিজ দ্য হিউম্যান বিহেভিয়ার। কি করলেন? হুইচ স্টাডিজ দ্য হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড দ্য রিলেশনশিপ এডস এন্ড স্কার্টস মিনস হুইচ হ্যাভ অল্টারনেটিভ ইউজ। এটাই তিনি ধারণা দিলেন। কে? এই ধারণাটা দিলেন কে? লায়নেল রবিনসন। তাহলে আমরা তিনজন ইকোনমিক্সের মতবাদ পেলাম। আর প্রথমে পেলাম অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ কি বললেন? ইকোনমিক্স ইজ এ সায়েন্স অফ ওয়েলথ। আলফ্রেড মার্শাল describes the economics as a social science and Lionel Robinson described the economics as a science of scarcity. এবং এই পরবর্তীকালে মডার্ন ইকোনমিক্স জে এম কেন্স তিনি বললেন কি? অর্থবিদ্যা মানে ইকোনমিক্স সংঘার চাপে ভারাক্রান্ত হয়ে পড়ছে দিন দিন। বিভিন্ন ইকোনমিক্স আসছেন, বিভিন্ন রকম ইকোনমিক্সের সংজ্ঞা দিয়ে যাচ্ছেন। তিনি সংজ্ঞা দিলেন কি? তিনি বললেন কি? ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ ফ্যাক্টরস অ্যাফেক্টিং এমপ্লয়মেন্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং। কি বললেন মডার্ন ইকোনমিক্স? জে এম কেন্স। এই জে এম কেন্স কে বলা হয় ফাদার অফ মডার্ন ইকোনমিক্স। কাকে বললাম? জে এম কেন্স কি বলা হয়? মডার্ন ইকোনমিক্স ফাদার অফ মডার্ন ইকোনমিক্স। কাকে বলা হয়? ফাদার অফ মডার্ন ইকোনমিক্স বলা হয় জে এম কেন্স কে। তিনি কি বললেন? ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ ফ্যাক্টরস অ্যাফেক্টিং এমপ্লয়মেন্ট এন্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং। কার উপর এফেক্ট পড়বে? এমপ্লয়মেন্ট এবং স্ট্যান্ডার্ড অফ লিভিং, এই দুটো কথার উপর জোর দিলেন। কার উপর? একটা হচ্ছে এমপ্লয়মেন্ট এবং স্ট্যান্ডার্ড অফ লিভিং এর উপর। তাহলে আমরা কার কার সংজ্ঞা পেলাম? আমরা প্রথমে পেলাম অ্যাডাম স্মিথের, তারপরে কার পেলাম? আলফ্রেড মার্শাল, তারপর লায়নেল রবিনসন, এবং মডার্ন ইকোনমিক্স জে এম কেন্স কি বললেন সেটা পেলাম। ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ ফ্যাক্টরস। ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ ফ্যাক্টরস কিসের উপর এফেক্ট করে? অ্যাফেক্টিং এমপ্লয়মেন্ট এন্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং। তাহলে কি পেলাম? অ্যাফেক্টিং the employment and standard of living। কি বললেন? এই ধারণা ইকোনমিক্স কার স্টাডি? স্টাডি অফ ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ ফ্যাক্টরস। Economics is the study of factors affecting employment and the standard of living। এটা কে দিলেন? এই ধারণাটা দিলেন কে? জে এম কেন্স। জে এম কেন্স কে বলা হয় ফাদার অফ মডার্ন ইকোনমিক্স। ক্লিয়ার? এরপর পরবর্তীকালে জেকব ভাইনার নামে একজন বিখ্যাত ইকোনমিস্ট, তিনি কি বলেছেন? তিনি বলেছেন ইকোনমিক্স ইজ হোয়াট ইকোনমিস্ট ডু। তিনি একজন মডার্ন ইকোনমিস্ট। জ্যাকব ভাইনার কি বললেন? ইকোনমিক্স ইজ হোয়াট ইকোনমিস্ট ডু। কি বললেন? ইকোনমিক্স ইজ হোয়াট ইকোনমিস্ট ডু। এটা কে বললেন? জেকব ভাইনার বললেন ইকোনমিক্স হচ্ছে যেটা ইকোনমিস্টরা করে। তাহলে আমরা ডেফিনেশন গুলো বিভিন্ন জায়গা থেকে পেলাম। অ্যাডাম স্মিথের পেলাম,
আলফ্রেড মার্শালের পেলাম, লায়নেল রবিনসনের পেলাম, জেম কেনসের পেলাম এবং জ্যাকব ভার্নারের পেলাম। তাছাড়া কি কি পেলাম? ফাদার অফ ইকোনমিক্স, ফাদার অফ মডার্ন ইকোনমিক্স, ফাদার অফ নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স, ফাদার অফ পলিটিক্যাল ইকোনমিক্স, এগুলো খুব পরীক্ষায় আমাদের আসে। এবং আমরা একটু আগে ডিসকাস করছিলাম যে অ্যাডাম স্মিথের যে বিখ্যাত গ্রন্থ ওয়েলথ অফ নেশনস, সেখানে আমরা চারটি জিনিসের উপর ডিল করে কোন কোন জিনিসগুলো প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, কনজাম্পশন এবং এক্সচেঞ্জ, এবং এই চারটি জিনিস হলো আমাদের অর্থবিদ্যা, যেটা ইকোনমিক্স, যেটা ইকোনমিক্সের বিষয়বস্তু। এই ইকোনমিক্সের সাবজেক্ট ম্যাটার কি কি? সাবজেক্ট ম্যাটার অফ ইকোনমিক্স, আমাদের ইকোনমিক্সের সাবজেক্ট ম্যাটার কি কি? আমরা চারটে আগে পেয়েছি। কি কি? প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, এক্সচেঞ্জ, কনজাম্পশন, ন্যাশনাল ইনকাম আর পাবলিক ফাইন্যান্স। তাহলে কি কি পেলাম? প্রথমেই আমরা যেটা পাবো কি? কনজাম্পশন। প্রথমে কি হলো? কনজাম্পশন মানে কি? ভোগ। কনজাম্পশন মানে যেখানে কি করবে? গুডস এন্ড সার্ভিস। গুডস এন্ড সার্ভিসটা মানুষের চাহিদার জন্য ব্যবহৃত হবে, সেটাই কনজাম্পশন। সেকেন্ড কি পাবো? প্রোডাকশন, উৎপাদন। এই যে গুডস এন্ড সার্ভিস, কোনো কিছু কি উৎপাদন হবে এবং সেটা সবার মধ্যে কি করা হবে? বন্টন করে দেওয়া হবে, ডিস্ট্রিবিউশন। চারে কি পাবো? এক্সচেঞ্জ, বিনিময়, একটার পরিবর্তে একটা, এই জিনিসটা নিয়ে আমাদের ইকোনমিক্স ডিল করে। আর কি পাবো? ন্যাশনাল ইনকাম, জাতীয় আয়। একটা দেশের বাউন্ডারির মধ্যে একটা বছরের মধ্যে যে পরিমাণ আয় হয় সেটাই হচ্ছে ন্যাশনাল ইনকাম। আমরা পরবর্তী ক্লাসে এই ন্যাশনাল ইনকাম নিয়ে আলোচনা করব। এবং সবশেষে পাবো পাবলিক ফাইন্যান্স, সরকারি আয় ব্যয় যে হিসাবগুলো। এই মেইনলি এই ছটি জিনিসকে নিয়ে আমাদের ইকোনমিক্স ডিল করে। কি কি? কনজাম্পশন, প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, এক্সচেঞ্জ, ন্যাশনাল ইনকাম এবং পাবলিক ফাইন্যান্স। ক্লিয়ার? এরপর আমরা যে জিনিসটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ইকোনমিক্স। কি নিয়ে? ইকোনমিক্সের শ্রেণী বিভাগ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে ইকোনমিক্সকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে মাইক্রো আর একটা হচ্ছে ম্যাক্রো। তাহলে মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স কি, তার আগে আমাদের জেনে নেওয়া দরকার এই মাইক্রো কথাটা কি থেকে এসেছে। গ্রিক ওয়ার্ড মাইক্রোস থেকে, যার অর্থ স্মল, এবং গ্রিক ওয়ার্ড ম্যাক্রোস থেকে এসেছে, ম্যাক্রোস ওয়ার্ডটা যার অর্থ লার্জ। এবং এই যে দুটো টার্ম ম্যাক্রো এবং মাইক্রো, এই দুটো টার্ম প্রথম ফার্স্ট কে কয়েন করেছিল? র্যাগনার ফ্রিস। র্যাগনার ফ্রিস এই দুটো টার্মকে প্রথম কি করেছিল? ফার্স্ট কয়েন করেছিল। ফার্স্ট কয়েন দ্য বোথ টার্ম মাইক্রো এন্ড ম্যাক্রো। ক্লিয়ার? এবং এরপর আমরা যেটা আলোচনা করব, হোয়াট ইজ মাইক্রো ইকোনমিক্স এন্ড হোয়াট ইজ ম্যাক্রো ইকোনমিক্স। প্রথমে আমরা আলোচনা করব মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স কাকে বলে? মাইক্রো ইকোনমিক্স কি? মাইক্রো ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ পার্টিকুলার ফার্ম, পার্টিকুলার হাউসহোল্ড, ইন্ডিভিজুয়াল প্রাইস, ওয়েজ ইনকাম, ইন্ডাস্ট্রি এন্ড পার্টিকুলার কমোডিটি। যেখানে পার্টিকুলার টার্মটা একটা ছোট পার্টিকুলার ব্যক্তিগত ব্যক্তি বা ব্যক্তিগত মানুষের অর্থনীতি নিয়ে যেটা ডিল করে সেটাই হলো মাইক্রো ইকোনমিক্স। তাহলে কি বললাম? প্রফেসর বোল্ডিং সংজ্ঞা দিয়েছেন কি? মাইক্রো ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ পার্টিকুলার ফার্ম, পার্টিকুলার হাউসহোল্ড, ইন্ডিভিজুয়াল প্রাইস, ওয়েজ ইনকাম, ইন্ডাস্ট্রি এন্ড পার্টিকুলার কমোডিটি। এবং এই মাইক্রো ইকোনমিক্সটাই এর অল্টারনেটিভ নোন অ্যাজ প্রাইস থিওরি। কি নাম পেলাম?
প্রাইস থিওরি। তাহলে আমরা কি পেলাম, মাইক্রো ইকোনমিক্স এর ডেফিনিশন পেলাম। মাইক্রো ইকোনমিক্স এর ডেফিনিশনে কি পেলাম, একটা পার্টিকুলার ব্যক্তিগত, পার্টিকুলার হাউসহোল্ড, ইন্ডিভিজুয়াল প্রাইস, ওয়েজ ইনকাম, ইন্ডাস্ট্রি, এই বিষয়গুলো নিয়ে যেটা ডিল করে সেটাই কি মাইক্রো ইকোনমিক্স। এবং এই মাইক্রো ইকোনমিক্স আমরা কোন কোন বিষয় নিয়ে অ্যানালাইজ করি, কোন কোন বিষয়গুলো নিয়ে, ডিমান্ড এন্ড সাপ্লাই। ফার্স্ট পেলাম কি, ডিমান্ড এন্ড সাপ্লাই। চাহিদা এবং যোগান, মানুষের চাহিদা এবং যোগান, এটা নিয়ে ডিল করে কে, মাইক্রো ইকোনমিক্স। আর কি পাই, প্রোডাকশন এন্ড কস্ট, প্রোডাকশন এন্ড কস্ট। তাহলে বলুন কি, ডিমান্ড সাপ্লাই পেলাম, প্রোডাকশন এন্ড কস্ট পেলাম, আর কি পাবো, 3 নম্বরে পাবো ডিফারেন্ট টাইপস অফ মার্কেট। ডিফারেন্ট টাইপস অফ মার্কেট। আর কি পাবো, কি কি পেলাম, ডিমান্ড সাপ্লাই, প্রোডাকশন এন্ড কস্ট, ডিফারেন্ট টাইপ অফ মার্কেট এন্ড প্রাইসেস অফ ফ্যাক্টরস। এই চারটি জিনিসকে নিয়ে আমাদের মাইক্রো ইকোনমিক্স ডিল করে। ক্লিয়ার? তাহলে আমরা মাইক্রো ইকোনমিক্স পুরো একবার যদি বলে নিই, মাইক্রো ইকোনমিক্স এর সংজ্ঞা বলতে গিয়ে কি বলতে হবে, মাইক্রো ইকোনমিক্স ইজ স্টাডি অফ পার্টিকুলার ফার্ম, পার্টিকুলার হাউসহোল্ড, ইন্ডিভিজুয়াল প্রাইস, wage income, industry and particular commodity. It is alternatively known as price theory. কি নামে পরিচিত? এবং in microeconomics we analyze demand and supply, production and cost, prices of factors and different types of markets. Clear? এটা হলো আমাদের microeconomics. এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব তা হলো macroeconomics. What is macroeconomics? দেখো মাইক্রো ইকোনমিক্সে পেয়েছিলাম, মাইক্রো ইকোনমিক্স একটা পার্টিকুলার টার্মটা পেয়েছিলাম, এখানে কিন্তু পার্টিকুলার না, একটা বৃহত্তর জায়গা। তাহলে কি, মাইক্রো ইকোনমিক্স কে প্রফেসর সেপারো ডিফাইন করেছেন, which deals with the functioning of economy as a whole, which deals with the economy functioning as a whole। পুরো ব্যাপারটা নিয়ে আমরা মাইক্রো ইকোনমিক্স এর পার্টিকুলার ব্যক্তিগত, কিন্তু এখানে বৃহত্তর একটা দেশের একটা বৃহত্তর অর্থনীতি যেটা নিয়ে ডিল করে, সেটাই হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। ক্লিয়ার? এই ম্যাক্রো ইকোনমিক্স এর সংজ্ঞা দিতে গিয়ে প্রফেসর সেপারো ম্যাক্রো ইকোনমিক্স কিভাবে ডিফাইন করেছেন, ম্যাক্রো ইকোনমি as which deals with functioning of the economy as a whole। এবং এই ম্যাক্রো ইকোনমিতে আমরা কি নিয়ে অ্যানালাইজ করি, aggregate demand and aggregate supply, aggregate demand and aggregate demand, aggregate supply, national income, এই জিনিসগুলো নিয়ে ডিল করে কোথায়, আমরা ম্যাক্রো ইকোনমিক্সে। ক্লিয়ার? তাহলে আমরা পেলাম মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স। ক্লিয়ার? আমরা দুটো ইকোনমিক্সের দুটো ভাগ পেয়ে গেলাম, ম্যাক্রো আর মাইক্রো। এবং মডার্ন ইকোনমিক্সকে মডার্ন ইকোনমিক্সকে 3 ভাগে ভাগ করা হয়। কি কি? ওয়েলফেয়ার ইকোনমিক্স, ডেসক্রিপটিভ ইকোনমিক্স আর অ্যাপ্লাইড ইকোনমিক্স। কি কি? ওয়েলফেয়ার ইকোনমিক্স, ডেসক্রিপটিভ ইকোনমিক্স আর অ্যাপ্লাইড ইকোনমিক্স। তাহলে হোয়াট ইজ ওয়েলফেয়ার ইকোনমিক্স, হোয়াট ইজ ডেসক্রিপটিভ ইকোনমিক্স এন্ড হোয়াট ইজ অ্যাপ্লাইড ইকোনমিক্স? যে শাখাটা ইকোনমিক্সের, যে শাখাটা মানুষের ভালো মন্দ এই ব্যাপারগুলো নিয়ে ডিল করে, বা কি করা উচিত কি করা উচিত নয়, সেটাই কি ওয়েলফেয়ার ইকোনমিক্স। তাহলে কি মানুষের কল্যাণ করার কথা ভাবে, তার জন্য এটা কল্যাণকর ইকোনমি বলা হয়, এটা কি ওয়েলফেয়ার ইকোনমি গেল। ডেসক্রিপটিভ ইকোনমি কোনটা, যেখানে কোনো বর্ণনামূলক আলোচনা করা হয়,
যে ইকোনমিক্সের যে শাখাটায় কোনো বর্ণনামূলক আলোচনা করা হয় সেটাই হলো কি ডেসক্রিপটিভ ইকোনমিক্স। যেমন কি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে যদি কোনো আলোচনা হয় সেটাই কি বর্ণনামূলক আলোচনা, সেটাকে আমরা ডেসক্রিপটিভ ইকোনমিক্সের মধ্যে পাবো। এবং সবশেষে অ্যাপ্লাইড, যেটা প্রায়োগিক, যেমন কৃষি সংক্রান্ত, কৃষিতে যদি কোনো অর্থনৈতিক প্রয়োগ অর্থবিদ্যা প্রয়োগ করা হয়, যেমন কৃষি সংক্রান্ত যে অর্থবিদ্যা সেটা হলো অ্যাপ্লাইড ইকোনমিক্স। ক্লিয়ার? আমরা ইকোনমিক্সের ভাগ পেয়ে গেলাম, আবার তিনটে মডার্ন ইকোনমিক্সের ধারণা অনুযায়ী তিনটে ভাগ পেয়ে গেলাম। কি কি? ওয়েলফেয়ার ইকোনমিক্স, ডেসক্রিপটিভ ইকোনমিক্স এবং অ্যাপ্লাইড ইকোনমিক্স। ক্লিয়ার? তাছাড়াও আমরা ইকোনমিক্সের দুটো ভাগ পাই, একটা হচ্ছে পজিটিভ ইকোনমিক্স আর একটা হচ্ছে নরমাটিভ। পজিটিভ ইকোনমিক্স কি আর নরমাটিভ ইকোনমিক্স কি? পজিটিভ ইকোনমিক্স হচ্ছে, পজিটিভ ইকোনমিক্সটা কি? কন্ডিশন নিয়ে ডিল করে। কি নিয়ে? কন্ডিশন নিয়ে ডিল করে যে ইকোনমিক্সটা, সেটাই হলো কি পজিটিভ ইকোনমিক্স। এবং নরমাটিভ ইকোনমিক্স কি করে? ভ্যালু জাজমেন্ট। ধরো কন্ডিশন বলতে কি, ধরো আমাদের এই পেনটি আছে, এই পেনটি কি জন্য তৈরি করব, কি কাজে লাগবে, কন্ডিশন। এটা কি পজিটিভ ইকোনমিক্স। আর নরমাটিভ ইকোনমিক্স কি? নরমাটিভ ইকোনমিক্স হলো এই পেনটা তৈরি করতে গিয়ে কি খরচ পড়েছে, এর ভ্যালুটা, সেটা ভ্যালু জাজমেন্ট করা হবে, সেটাই হবে কি নরমাটিভ ইকোনমিক্স। ক্লিয়ার? আমরা ইকোনমিক্সের এই ভাগগুলো পেলাম। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব তা হলো ইকোনমি। ইকোনমিকে ওনারশিপ অফ রিসোর্সেস, এর ভিত্তিতে আমরা তিন ভাগে ভাগ করব। কি কি? ক্যাপিটালিস্ট, সোশ্যালিস্ট আর মিক্সড। তাহলে ক্যাপিটালিস্ট, সোশ্যালিস্ট আর মিক্সড। তাহলে প্রথমে আমরা যেটাকে নিয়ে আলোচনা করব সেটা হলো কি ক্যাপিটালিস্ট ইকোনমি। কি ইকোনমি? ক্যাপিটালিস্ট ইকোনমিকে নিয়ে আমরা প্রথমে যেটা আলোচনা করব। তাহলে এই যে ক্যাপিটালিস্ট ইকোনমি, এই ধারণাটা আমরা কোথা থেকে পাই? ওয়েলথ অফ নেশনস। কার লেখা? অ্যাডাম স্মিথের লেখা ওয়েলথ অফ নেশনস থেকে আমরা এই ক্যাপিটালিস্ট ইকোনমির যে ধারণাটা সেটা পাই। তাহলে ক্যাপিটালিস্ট ইকোনমিক্সের ফিচার গুলো কি কি? ক্যাপিটালিস্টের ফিচারস গুলো কি কি? প্রথমে আমরা যেটা হবো ফ্রিডম অফ এন্টারপ্রাইজ এন্ড চয়েস। কি? ফ্রিডম অফ এন্টারপ্রাইজ এন্ড চয়েস। সেকেন্ড কি পাবো? কম্পিটিশন। কি থাকবে? কম্পিটিশন থাকবে। তিন নম্বর কি পাবো? কনজিউমার সভেরেনিটি। কি পাবো? তিনটে জিনিস পেলাম। কি কি? ফ্রিডম অফ এন্টারপ্রাইজ এন্ড চয়েস, কম্পিটিশন, কনজিউমার সভেরেনিটি। আর কি পাবো? প্রাইভেট ওনারশিপ ইন দ্য হ্যান্ড অফ ইন্ডিভিজুয়াল, প্রাইভেট ওনারশিপ। প্রাইভেট ওনারশিপ পাবো। আর কি পাবো? লিমিটেড রোল অফ দ্য গভর্নমেন্ট। পাঁচে কি পাবো? লিমিটেড রোল অফ দ্য গভর্নমেন্ট। এই জিনিসগুলো, তাহলে কি আমরা মেন ফিচারস গুলো কি কি পেলাম? ফ্রিডম অফ এন্টারপ্রাইজ, চয়েস, কম্পিটিশন, কনজিউমার সভেরেনিটি, প্রাইভেট ওনারশিপ আর লিমিটেড রোল অফ দ্য গভর্নমেন্ট। এবং লাস্ট যেটা পাবো রোল অফ দ্য মার্কেট টু ডিটারমাইন দ্য মার্কেট। এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমির মেইন ফিচারস। মানে কি থাকবে?
কম্পিটিশন থাকবে, একে অপরকে ছাড়িয়ে যাওয়া কোম্পানির হাতে যে ক্ষমতাগুলো, যেখানে যেখানে মালিকানা বেশি থাকবে কোম্পানিগুলো, সেখানে একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে ছাড়িয়ে যাওয়ার প্রবণতা, এগুলো ক্যাপিটালিস্ট ইকোনমি। এবং কি প্রত্যেকটা ক্ষমতা নিজ নিজ হাতে থাকবে, এখানে মানে সরকারের যে ভূমিকা সেটা কিন্তু খুব লিমিটেড। এবং যে বেসিক প্রবলেমগুলো, আর লাস্ট যেটা পাবো ক্যাপিটালিস্ট কান্ট্রিগুলোতে যেটা দেখা যায় বা ক্যাপিটালিস্ট ইকোনমিতে দেখা যায়, যে বেসিক প্রবলেমগুলো সলভ করা হবে কি দ্বারা? মেকানিজম দ্বারা। বেসিক প্রবলেমগুলো আমরা সলভ করব কি দ্বারা? মেকানিজম দ্বারা, যেটাকে মার্কেট মেকানিজম বা ডিমান্ড এন্ড সাপ্লাই মেকানিজম বলা হয়। তাহলে ক্যাপিটালিস্ট কান্ট্রি কোনগুলো? ইউকে, ইউএসএ, কানাডা, এগুলো হলো কি ক্যাপিটালিস্ট কান্ট্রি। এটা হলো আমাদের ক্যাপিটালিস্ট ইকোনমি। তাহলে ক্যাপিটালিস্ট ইকোনমিতে কি কি পেলাম আমরা? এটা কোথা থেকে ধারণা পেলাম? ক্যাপিটালিস্ট ফিচার্স গুলো কি কি পেয়ে গেলাম। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো সোশ্যালিস্ট ইকোনমি। সোশ্যালিস্ট, এই সোশ্যালিস্ট ইকোনমিক্স এর ধারণা আমরা কোথা থেকে পেয়েছি? কার্ল মার্কসের এই প্রথম এই যে হিস্টোরিক্যাল চেঞ্জ, এই সোশ্যালিস্ট হিস্টোরিক্যাল চেঞ্জ ফার্স্ট প্রপোজ করেছিলেন কে? কার্ল মার্কস। এবং এই ধরনের কে? কার্ল মার্কস পেলাম। এবং এই যে এই সোশ্যালিস্ট ইকোনমি প্রথম আমরা লক্ষ্য করেছিলাম কোথায়? ইউএসএসআর, ইউনাইটেড স্টেট অফ সোভিয়েত রাশিয়া। এই সোভিয়েত রাশিয়াতে বলশেভিক বিপ্লবের পর প্রথম আমরা লক্ষ্য করেছিলাম কি? আফটার দ্য বলশেভিক রিভলিউশন, বলশেভিক রিভলিউশনের পর আমরা এই সোশ্যালিস্ট যে ইকোনমিক্স সেটাকে আমরা ধারণা পেয়েছিলাম। বলশেভিক রিভলিউশন কত সালে হয়েছিল? বলশেভিক রিভলিউশন হয়েছিল 1917 সালে। সেখান থেকে আমরা সোশ্যালিস্ট, এই যে সোশ্যালিস্ট ইকোনমি প্রথম সেখানে আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। এবং পরবর্তীকালে চায়না এটা কিছুটা মডিফাই করে রূপ দেয়, এটার নাম কি দেয়? কমিউনিস্ট ইকোনমি। চায়নাতে এই ইকোনমিটাই কমিউনিস্ট ইকোনমি নামে পরিচিত। এখানে কি থাকে? আমরা ক্যাপিটালে কোম্পানির হাতে ম্যাক্সিমাম ক্ষমতাটা পেয়েছিলাম, এখানে পুরো ক্ষমতাটা কার হাতে থাকে? গভর্নমেন্টের হাতে থাকে ম্যাক্সিমাম ক্ষমতাটা। তাহলে এই সোশ্যালিস্ট ইকোনমি ফিচার্স কি কি? এটা হচ্ছে এক ধরনের প্ল্যান্ড ইকোনমি। এটা কি? মিনস অফ প্রোডাকশন কার হাতে থাকবে? স্টেটের হাতে। তাহলে মিনস অফ প্রোডাকশন ইন দ্য হ্যান্ড অফ স্টেট। আর কি? এই ধরনের ইকোনমিতে সরকার হচ্ছে মোস্ট ডিসিশন মেকার। এবং কি আর কি থাকবে? এখানে কোনো ফ্রিডম অফ চয়েস থাকবে না। এগুলো হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমির ধারণা। তাহলে এই সোশ্যালিস্ট ইকোনমিতে কার হাতে বেশি ক্ষমতা থাকবে? এই সোশ্যালিস্ট ইকোনমিতে ক্ষমতা থাকবে কার কাছে? স্টেট গভর্নমেন্টের কাছে, সরকারের কাছে। তাহলে আমরা ক্যাপিটালিস্ট কান্ট্রি, সোশ্যালিস্ট কান্ট্রি কোনগুলো? চায়না, ইউএসএসআর, এইগুলো হচ্ছে সোশ্যালিস্ট। এবং আমরা তাহলে দুটো পেলাম, ক্যাপিটালিস্ট আর সোশ্যালিস্ট। ক্যাপিটালিস্টের ধারণা পেয়েছিলাম অ্যাডাম স্মিথের কাছ থেকে, আর সোশ্যালিস্টের ধারণা পেলাম কার কাছ থেকে? কার্ল মার্কসের কাছ থেকে। এবং সব শেষে আমরা যেটা বলবো মিক্সড ইকোনমি, দুটোর মিক্সড, সোশ্যালিস্ট প্লাস ক্যাপিটালিস্ট, এই দুটো সংমিশ্রণে হচ্ছে কি? মিক্সড ইকোনমি। এই যে মিক্সড ইকোনমির এই যে ধারণাটা আমরা কোথায় পাই? এই মিক্সড ইকোনমির ধারণাটা পেয়েছিলাম মডার্ন ইকোনমিক্স, দ্য ফাদার অফ মডার্ন ইকোনমিক্স, জে.এম. কেনস। জে.এম. কেনসের বিখ্যাত বুক জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট এন্ড মানি। কি? জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট এন্ড মানি, 1936 খ্রিস্টাব্দে জে.এম. কেনস এই বইটা পাবলিশ হয়েছিল। এবং এর থেকে আমরা মিক্সড ইকোনমির ধারণা পাই। তাহলে কোথা থেকে পেলাম মিক্সড ইকোনমির ধারণা? জে.এম. কেনসের বিখ্যাত বুক কি? জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট এন্ড মানি। এখান থেকে আমরা এই মিক্সড ইকোনমি ধারণা পাই। এই আমাদের দেশ ভারতবর্ষ, ইন্ডিয়া মিক্সড ইকোনমি একটা সবথেকে বড় উদাহরণ। তাহলে এই মিক্সড ইকোনমির মেইন ফিচার্স গুলো কি কি? মিক্সড ইকোনমিতে প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর দুটো পাশাপাশি থাকবে।
কি ফার্স্ট ফিচার্স কি পাবো, বোথ পাবলিক সেক্টর এন্ড প্রাইভেট সেক্টর আর এক্সিস্ট সাইমালটেনিয়াসলি, কি থাকবে, পাশাপাশি থাকবে, এবং এটা ক্যাপিটালিস্ট কান্ট্রিতে খুব কম পরিমাণে পরিলক্ষিত করা যায়। এবং এই যে পাবলিক সেক্টরগুলো সোশ্যাল প্রায়োরিটিকে গুরুত্ব দিতে হবে এবং কি করবে, একে অপরকে সাহায্য করবে, এবং যে কোম্পানিগুলো তাকে গভর্নমেন্টের কথাগুলো মেনে চলতে হবে, সোশ্যাল প্রায়োরিটিগুলোকে মেনে চলতে হবে। এবং কি এটা এই ভারতের যে ইকোনমিটা এটা হচ্ছে মিক্সড ইকোনমি, এবং এই যে কোএক্সিস্টেন্স অফ পাবলিক সেক্টর এন্ড প্রাইভেট সেক্টর, এবং প্রাইভেট এবং পাবলিক সেক্টর কন্ট্রোলস দ্য পাবলিক সেক্টর কন্ট্রোল করছে প্রাইভেট সেক্টরকে, এটাকে বলা হয় সেমি কন্ট্রোল ইকোনমি। তাহলে সেমি কন্ট্রোল ইকোনমি কাকে বলে, যেখানে পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর পাশাপাশি থাকবে এবং যেখানে পাবলিক সেক্টরগুলো প্রাইভেট সেক্টরকে কি করবে, কন্ট্রোল করবে, সেটা হচ্ছে সেমি কন্ট্রোল ইকোনমি। ক্লিয়ার? এটা হলো আমাদের মিক্সড ইকোনমি। তাহলে আমরা তিনটে ইকোনমি পেয়ে গেলাম, কি কি, সোশ্যালিস্ট, ক্যাপিটালিস্ট আর মিক্সড। ক্লিয়ার? আমরা আমাদের ভারতে এই যে ক্যাপিটালিস্ট ইকোনমিটা বা সোশ্যালিস্ট ইকোনমিটা এবং মিক্সড ইকোনমি, এই যে ভারতে মিক্সড ইকোনমি ধারণাটা আছে, এবং ভারতে প্রথম ইন্ডাস্ট্রিয়াল পলিসি কবে এসেছিল, 1948 এ, এবং কি এই ইন্ডাস্ট্রিয়াল পলিসির মাধ্যমে কি করা হয়, 1948 সালে ভারতে মিক্সড ইকোনমির যে ধারণাটা সেটাকে গ্রহণ করা হয়, এবং 1956 সালে সোশ্যালিস্ট প্যাটার্নটাকে নিয়ে আসা হয়। এবং তার দুটো পেলাম, একটা কি 1948 এর যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি, 1948 এ কি পেলাম, মিক্সড ইকোনমি এলো ইন্ডিয়াতে। 1956 তে ভারত কিছুটা সোশ্যালিস্ট প্যাটার্নটাকে নিয়ে এলো, এবং 1991 এর যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি সেখানে ক্যাপিটালিস্টের ধারণাটা কিছুটা নিয়ে এলো, এবং এইখানেই ইন্ট্রোডিউস করা হলো এলপিজি মডেল। এলপিজি মডেল কি, এল ফর লিবারাইজেশন, পি ফর প্রাইভেটাইজেশন, জি ফর গ্লোবালাইজেশন। এটা ইন্ট্রোডিউস করা হলো নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসির মাধ্যমে 1991 খ্রিস্টাব্দে। এটা গেল আমাদের ইকোনমি। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো লিমিটেড ফ্যাক্টরস অফ প্রোডাকশন। লিমিটেড ফ্যাক্টরস অফ প্রোডাকশন, কোনো কিছু জিনিস উৎপাদন করতে গেলে যে চারটি জিনিস লাগবে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। কারো কাছে, ধরো তোমার কাছে ল্যান্ড আছে, লেবার আছে, ক্যাপিটাল আছে, কিন্তু অর্গানাইজেশনে তুমি কোনো কিছু প্রোডাকশন করতে পারবে? হ্যাঁ, প্রোডাকশন হবে, কিন্তু সেটা কোনো কাজে লাগবে না। তোমার কাছে যদি লেবার থাকে না থাকে, তুমি কি কোনো কিছু প্রোডাকশন করতে পারবে? পারবে না। চারটে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, এই চারটের কিন্তু চারটেই লাগবে কোনো কিছু প্রোডাকশন করতে গেলে। ল্যান্ড তোমাকে কি দেবে? ল্যান্ড ইনক্লুডস অল দ্য ন্যাচারাল রিসোর্সেস। ল্যান্ড থেকে তুমি সমস্ত ধরনের ন্যাচারাল রিসোর্স গুলো পাবে। তাহলে কি, ল্যান্ড ইনক্লুডস all the natural resources. লেবার তোমায় কি দেবে? লেবার ইনক্লুডস physical and mental support. ল্যান্ড পেলাম, লেবার পেলাম, এরপর হলো ক্যাপিটাল। ক্যাপিটাল কি? means of production. আবার পরবর্তীকালে এই যে ক্যাপিটাল, এই যে ক্যাপিটালের ক্ষেত্রে
আমরা দুটো জিনিস যেটা পাই, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট আর একটা ডিসইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট কি আর ডিসইনভেস্টমেন্ট কি? ইনভেস্টমেন্ট কি? ইনভেস্টমেন্ট হচ্ছে কোনো কিছু স্টকের সাথে আবার এডিশন করাটাই হলো ইনভেস্টমেন্ট, এডিশন টু দ্য স্টক অফ ক্যাপিটাল। ইনভেস্টমেন্ট কি? ইনভেস্টমেন্ট তুমি আমার কোম্পানিতে টাকা ঢালছো, এটা ইনভেস্টমেন্ট। আর ডিসইনভেস্টমেন্ট কি? ডিডাকশন টু দ্য স্টক অফ ক্যাপিটাল। আর ডিডাকশন কি? আমার কাছ থেকে তুমি টাকা ঢেলেছিলে সেটাকে তুলে নিলে, সেটা হলো কি? ডিসইনভেস্টমেন্ট। এই দুটো পেলাম, ইনভেস্টমেন্ট আর ডিসইনভেস্টমেন্ট। এরপর পাবো কি? স্টক ভেরিয়েবল। স্টক ভেরিয়েবল আর ফ্লো ভেরিয়েবল। স্টক ভেরিয়েবল কি আর ফ্লো ভেরিয়েবল কি? স্টক ভেরিয়েবল হলো যেটা মেজার্ড ডিউরিং এ পিরিয়ড অফ টাইম, যেটা পরিমাপ করা হবে একটা টাইম পিরিয়ডের মধ্যে। যেমন ধরো ইনভেস্টমেন্ট, তুমি ইনভেস্ট কিন্তু একটা মুহূর্তের জন্য করতে পারো না, তোমাকে একটা টাইম পিরিয়ড 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন বা 1 বছর। এই যে টাইম পিরিয়ডের মধ্যে যেটা হচ্ছে ডিউরিং এ, যেটা মেজার করা হবে ডিউরিং এ পিরিয়ড অফ টাইম, সেটা হচ্ছে ফ্লো ভেরিয়েবল। আর স্টক ভেরিয়েবল কি? যেটা মেজার করা হবে একটা পয়েন্ট অফ টাইমে দাঁড়িয়ে, কি? যেটা পয়েন্ট অফ টাইমে দাঁড়িয়ে যেটা মেজার করা হবে সেটা স্টক ভেরিয়েবল, এবং যেটা একটা টাইম পিরিয়ডে মেজার করা হবে সেটাই কি? ফ্লো ভেরিয়েবল। ক্লিয়ার? এরপর তাহলে আমরা কি পেলাম? ক্যাপিটাল কি? ক্যাপিটাল মিন্স ম্যান মেড অফ গুডস হুইচ আর ইউজ ফর ফার্দার প্রোডাকশন। এটা পেলাম কি আমরা? ক্যাপিটাল। ক্যাপিটাল পেলাম, ইনভেস্টমেন্ট পেলাম, ডিসইনভেস্টমেন্ট পেলাম, ফ্লো ভেরিয়েবল পেলাম, স্টক ভেরিয়েবল পেলাম। যদি বলে ফ্লো ভেরিয়েবল এক্সাম্পল কি? ইনভেস্টমেন্ট। ফ্লো ভেরিয়েবল কি? ইনভেস্টমেন্ট। স্টক ভেরিয়েবল যদি বলা হয় কি? ক্যাপিটাল। যদি বলে তোমার কাছে কত টাকা আছে এই মুহূর্তে দাঁড়িয়ে, তুমি কিন্তু অ্যানসার দিতে পারবে। কারণ কি? তোমার কাছে 100 টাকা থাকলে সেটা কোনো একটা টাইম পিরিয়ড নেই, এই মুহূর্তে একটা পয়েন্ট অফ টাইমে দাঁড়িয়ে তুমি সেটা মেজার করতে পারছো, তাহলে এটা কি? স্টক ভেরিয়েবল। ক্লিয়ার? এরপর আমরা যেটা আসবো, অর্গানাইজার বা এন্টারপ্রেনার। অর্গানাইজার কে? অর্গানাইজার হচ্ছে যে সব সময় রিস্ক নেওয়ার জন্য কি থাকবে? রেডি থাকবে। অর্গানাইজার ইজ ওয়ান হু রেডি টু টেক রিস্ক। কি করবে? অর্গানাইজার যে মালিক, সে কি করবে? অর্গানাইজেশনের যে মালিক, অর্গানাইজার সে রেডি টু টেক রিস্ক নেওয়ার জন্য রেডি থাকবে। এবং কি? অর্গানাইজার এই যে সমস্ত রকম ফ্যাক্টর গুলোকে এবং যে অন্যান্য অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটিস গুলো কি করবে? একত্রিত করবে। এটা হলো অর্গানাইজেশনের কাজ। এই চারটে জিনিস একসাথে করে অর্গানাইজেশন কোনো কিছু প্রোডাকশন করবে। তাহলে কি এই যে লিমিটেড ফ্যাক্টরস অফ প্রোডাকশন, এই লিমিটেড ফ্যাক্টরস অফ প্রোডাকশন কি হচ্ছে? গুডস এন্ড সার্ভিস। গুডস এন্ড সার্ভিসেস কি? লিমিটেড ফ্যাক্টরস অফ প্রোডাকশন কিসে রূপান্তরিত হচ্ছে? গুডস এন্ড সার্ভিসেস। এবং এই যে গুডস এন্ড সার্ভিসেস, এটা কি হচ্ছে? এটা মানুষের যে আনলিমিটেড হিউম্যান ওয়ান্ট, যেটা মানুষের যে অতিরিক্ত চাহিদা, আনলিমিটেড হিউম্যান ওয়ান্ট, সেটাকে কি করছে? সেটা ফুলফিল করছে। আমাদের যে অতিরিক্ত চাহিদাটার কারণ কি? আনলিমিটেড হিউম্যান ওয়ান্টের কারণটা কি? আনলিমিটেড হিউম্যান ওয়ান্টের কারণ হলো চয়েস প্রবলেম। তাহলে কি পেলাম? চয়েস প্রবলেম। এই যে চয়েস প্রবলেমের কারণটা কি? এই চয়েস প্রবলেমের কারণ হলো লিমিটেড রিসোর্সেস, আনলিমিটেড হিউম্যান ওয়ান্ট এবং এক্সিস্টেন্স অফ অল্টারনেটিভ। কি? তিনটে পেলাম, লিমিটেড রিসোর্সেস, আনলিমিটেড হিউম্যান ওয়ান্ট, এক্সিস্টেন্স অফ অল্টারনেটিভ। এই যে চয়েস প্রবলেমের কারণ তিনটে পেয়ে গেলাম। ক্লিয়ার? তাহলে কি হলো? ইকোনমিক্স তাহলে কি কি নিয়ে ডিল করে? ইকোনমিক ডিলস উইথ লিমিটেড রিসোর্সেস, কি?
ফ্যাক্টরস অফ প্রোডাকশন যেটাকে বলি সেটাকে আমরা বলি লিমিটেড রিসোর্সেস। কি জন্য? টু প্রোডিউস গুডস এন্ড সার্ভিসেস। এটা কি জন্য করা হয়? টু স্যাটিসফাই আনলিমিটেড হিউম্যান ওয়ান্ট। ক্লিয়ার? এটা গেল আমাদের লিমিটেড ফ্যাক্টরস অফ প্রোডাকশন। ক্লিয়ার? এরপর আবার আসবো আমরা ইকোনমিতে। ইকোনমিকে আমরা আরো তিনটে ভাগে ভাগ করব। একটা হচ্ছে সিম্পল ইকোনমি, এটা কমপ্লেক্স, আর এটা বাটার সিস্টেম। তাহলে সিম্পল ইকোনমি কি, কমপ্লেক্স ইকোনমি কি, আর বাটার সিস্টেম কি? সিম্পল ইকোনমি কি? যেখানে কোনো সায়েন্স এন্ড টেকনোলজির ব্যবহার থাকবে না। তাহলে আমরা যদি ডেফিনেশন বলতে যাই, সিম্পল ইকোনমি ডেফিনেশন বলতে গেলে কি বলতে হয়? an economy in which there is no application of knowledge of science and technology। যেখানে কোনো সায়েন্স এবং টেকনোলজি ব্যবহার থাকবে না সেটাই হলো সিম্পল ইকোনমি। এবং এই সিম্পল ইকোনমিতে মানিকে কনসিডার করা হবে মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে। তাহলে সিম্পল ইকোনমিতে কি? যেখানে কোনো সায়েন্স এন্ড টেকনোলজির ব্যবহার থাকবে না, যেখানে মানিকে মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে ইউজ করা হবে, সেটাই হচ্ছে সিম্পল ইকোনমি। ক্লিয়ার? এটা হলো আমাদের সিম্পল ইকোনমি। এরপর আমরা যেটা আসবো কমপ্লেক্স ইকোনমি। কি? কমপ্লেক্স ইকোনমিতে যেখানে ইনফ্রাস্ট্রাকচার হবে ডেভেলপড, যেখানে মানিটারি স্ট্রাকচার হবে আরো উন্নত, সেটাই হবে কমপ্লেক্স ইকোনমি। এবং যেখানে মানিকে কনসিডার করা হবে না মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে। তাহলে কি আমরা যদি বলি কমপ্লেক্স ইকোনমির ডেফিনেশন বলতে গেলে কি বলতে হবে? কমপ্লেক্স ইকোনমি ইজ সাচ an economy where infrastructure is developed and monetary structure is improved। এবং সেখানে মানিকে কি করা হবে না? মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে ধরা হবে না, এবং there is not considered as money as a exchange of medium বা মিডিয়াম অফ এক্সচেঞ্জ। টাকাকে এক্সচেঞ্জের মিডিয়াম হিসেবে ব্যবহার করা যাবে না, সেটাই হলো কি কমপ্লেক্স ইকোনমি। ক্লিয়ার? এরপর আমরা যেটা আসবো বাটার সিস্টেম। বাটার সিস্টেমটা কি? গুডস এন্ড সার্ভিসেস বিনিময়ে গুডস এন্ড সার্ভিস, ইন টার্মস অফ গুডস এন্ড সার্ভিসেস এক্সচেঞ্জ ইন টার্ম অফ গুডস এন্ড সার্ভিস। তাহলে কি আমি তোমার একটা কাজ করে দিলাম, তার বিনিময়ে তুমি কি করবে? তার বিনিময়ে তুমি আমার একটা যে কাজ করে দেবে, সেটাই হচ্ছে বাটার সিস্টেম। ক্লিয়ার? ধরো আমি তোমাকে পড়াচ্ছি, আমি তার বিনিময়ে তোমার কাছ থেকে ফিস নিচ্ছি না। বাটার সিস্টেমে কি হবে? আমি যে তোমাকে পড়াচ্ছি তার বিনিময়ে তুমি আমাকে এটা কোনো কাজ করে দেবে, আমি যে তোমাকে সার্ভিস দিচ্ছি তার বিনিময়ে তুমি আমাকে একটা সার্ভিস দেবে, সেটা হচ্ছে বাটার সিস্টেম। ক্লিয়ার? এই বাটার সিস্টেমে দুটো কন্ডিশন লাগে, ডবল কোইন্সিডেন্স অফ ওয়ান্ট, দুজনের চাহিদা রাখতে হবে। আমি যে তোমাকে পড়াচ্ছি, আমার পড়াটা তোমার যেমন দরকার, তুমি যেটা করবে সেটাও যেন আমার দরকার, তার ডবল কোএক্সিস্টেন্স থাকতে হবে। আর গুডস মাস্ট বি ডিভিজিবল, এই দুটো কন্ডিশন লাগে কিসে? এটা বাটার সিস্টেমে এই দুটো লাগবে। এবং এই যে কারেন্সি, তাহলে আমরা তিনটে ইকোনমিক্সে আর তিনটে ভাগ পেয়ে গেলাম। ক্লিয়ার? সিম্পল, কমপ্লেক্স এবং বাটার সিস্টেম। এবং এই যে কারেন্সির ফাংশন কি? যদি বলা হয় ফাংশন অফ কারেন্সি, আমি যে বললাম ফাংশন অফ মানি ইজ, আমরা সিম্পল ইকোনমিতে বললাম মানি ইজ কনসিডার্ড মিডিয়াম অফ এক্সচেঞ্জ, এটা কারেন্সি। তো তাহলে কারেন্সির ফাংশন গুলো কি কি? কারেন্সি ফাংশন কি? মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে ব্যবহৃত হয়, ইউনিট অফ অ্যাকাউন্ট, স্টোর অফ ভ্যালু অর ওয়েলথ, আর স্ট্যান্ডার্ড অর ডিফার্ড পেমেন্ট। ক্লিয়ার? এবং এখানে আমরা একটা ল পাই, গ্রেসামস ল। কি ল? এই গ্রেসামস লতে কি বলা আছে? গ্রেসামস লতে বলা আছে ব্যাড মানি ড্রাইভস আউট গুড মানি। ক্লিয়ার? এরপর আমরা যেটা আসবো ওপেন ইকোনমি। তাহলে আমরা এরপর আসবো
ওপেন ইকোনমি। ওপেন ইকোনমি কি? ওপেন ইকোনমি কাকে বলে? ওপেন ইকোনমি হচ্ছে সেটাই যেখানে ইম্পোর্ট এবং এক্সপোর্ট ঘটবে থাকবে। তাহলে কি ইন সার্চ এন ইকোনমি হোয়ার ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট টুক প্লেস, সেটাই ওপেন ইকোনমি যেখানে কি থাকবে ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট টুক প্লেস, এটাই ওপেন ইকোনমি। আর ক্লোজড ইকোনমি কি? যেখানে কি করে থাকবে ইম্পোর্ট এবং এক্সপোর্ট যেখানে হবে না সেটা হচ্ছে ক্লোজড ইকোনমি। কি এই ধরনের ইকোনমিতে কি হয় না ইম্পোর্ট এবং এক্সপোর্ট হয় না, এবং যেখানে ইম্পোর্ট এবং এক্সপোর্ট হয় সেখানে ট্যারিফ লাগানো হয়। ট্যারিফ কি? ট্যারিফ হচ্ছে ওয়ান টাইপ অফ ট্যাক্স, এবং ট্যারিফ দুটো ভাগ হয়, ইম্পোর্ট ট্যারিফ, এক্সপোর্ট ট্যারিফ। আমরা যখন এটা ট্যাক্স স্ট্রাকচার পড়বো তখন জানবো এটা। আর ট্যারিফ এবং কোটা, এটা কি ডোমেস্টিক প্রোডাক্টের উপর ট্যারিফ এবং কোটা লাগানো হয়। এটা কি দুটো বেরিস, কিসের জন্য? ফ্রি ট্রেডের জন্য। এটা গেল ইকোনমি গেল। এরপর আমরা সেক্টর, ইকোনমিক্সের সেক্টর আছে, সেক্টর অফ ইকোনমি। সেক্টর অফ ইকোনমিটা কি? আমরা ইকোনমিক সেক্টরকে তিনটে ভাগে ভাগ করব। কি কি? প্রাইমারি, সেকেন্ডারি আর টারশিয়ারি। তাহলে প্রাইমারি সেক্টর কি, সেকেন্ডারি সেক্টর কি, টারশিয়ারি সেক্টর কি? তাহলে প্রাইমারি সেক্টর হচ্ছে যেখানে কি ন্যাচারাল রিসোর্সেস গুলোকে ইউজ করা হবে। কি করা হবে? ন্যাচারাল রিসোর্সেস গুলোকে ইউজ করা হবে, সেটাই হচ্ছে কি প্রাইমারি সেক্টর। তাহলে প্রাইমারি সেক্টর কি? যেমন ধরো ফিশিং, ফুয়েলস, মিনারেলস, এগুলো প্রাইমারি সেক্টর। যদি আমরা তাহলে প্রাইমারি সেক্টরের সংজ্ঞা বলতে গেলে কি বলতে হবে? দিস সেক্টর ইনক্লুডস অল দ্য ইকোনমিক অ্যাক্টিভিটিজ। This sector includes all the economic activities where the direct use of natural sources as কি কি যেমন এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশিং, ফুয়েলস, এই জিনিসগুলো নিয়ে যেখানে থাকবে সেটা আমরা বলবো কি প্রাইমারি ইকোনমি, যেখানে ন্যাচারাল রিসোর্সকে ডাইরেক্টলি ইউজ করা হবে। এই টার্মটা তোমরা মাথায় রাখো, কি ন্যাচারাল রিসোর্সকে যেখানে ডাইরেক্ট ইউজ করা হবে সেটা হচ্ছে কি প্রাইমারি সেক্টর। এবং কি প্রাইমারি সেকেন্ডারি সেক্টরটা কি? সেকেন্ডারি সেক্টর কি হচ্ছে এই যে প্রাইমারি সেক্টরের যে প্রোডাকশন গুলো, কি প্রাইমারি সেক্টরের যে প্রোডাকশন গুলো, যে প্রাইমারি সেক্টরের র মেটেরিয়াল গুলো যেটা যে সেক্টর ইউজ করা হচ্ছে সেটাই কি সেটাই হচ্ছে কি সেকেন্ডারি সেক্টর। যেমন কি প্রোডাকশন অফ ব্রেড এন্ড বিস্কিট, কেকস, তারপর অটোমোবাইলস। তাহলে কি এই সেক্টরটা যে সেক্টরে প্রাইমারি সেক্টরের প্রোডাকশনটাকে ইউজ করা হচ্ছে সেটাই কি সেটাই হচ্ছে সেকেন্ডারি সেক্টর। এবং কি লাস্ট আমরা যেটা পাবো টারসিয়ারি সেক্টর। এখানে কি কি ইন্ডাস্ট্রি, কেক, বিস্কিট, এই জিনিসগুলো যেখানে তৈরি হচ্ছে সেগুলোই কি সেগুলো হচ্ছে সেকেন্ডারি সেক্টর। টারসিয়ারি সেক্টর কি? যেখানে বিভিন্ন ধরনের সার্ভিস গুলো পাওয়া যায়, যে সেক্টরে যে সার্ভিস গুলো আমরা পাচ্ছি, সার্ভিস যেমন কি কি ব্যাংকিং, ইন্স্যুরেন্স, ট্রান্সপোর্ট, ট্যুরিজম, এই সার্ভিস গুলো যে সেক্টরে আমরা পাই সেটাই হচ্ছে টারসিয়ারি সেক্টর। তাহলে আমরা তিনটে সেক্টর পেয়ে গেলাম, প্রাইমারি, সেকেন্ডারি এবং টারসিয়ারি। তাহলে প্রাইমারি সেক্টর কোনটা? যেখানে ন্যাচারাল রিসোর্স গুলো ডাইরেক্টলি ইউজ হচ্ছে সেটা হচ্ছে প্রাইমারি সেক্টর। যেখানে প্রাইমারি সেক্টরের প্রোডাকশন গুলো যে সেক্টরে ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর। আর টারসিয়ারি সেক্টর যেখানে আমরা সার্ভিস গুলো পাই ইন্স্যুরেন্সের মতো, ব্যাংকিং এর মতো, সেটাই কি সেটাই হলো আমাদের টারসিয়ারি সেক্টর। ক্লিয়ার? এটা আমাদের গেল তিনটে সেক্টর ইকোনমিক্সের। ক্লিয়ার?
এই চ্যাপ্টারটা প্রায় আমরা শেষের মুখে। তা এই চ্যাপ্টারে আমরা কিছু কিছু বইয়ের নাম আমাদেরকে জানতে হয়। আমরা অলরেডি কিছু বইয়ের নাম জেনে গেছি, অ্যাডাম স্মিথের বইয়ের নাম জেনেছি, জেম কেন্সের বইয়ের নাম জেনেছি। তাছাড়াও যে বিভিন্ন বইগুলো আছে, আলফ্রেড মার্শালের বইয়ের নামটা আমরা অলরেডি জেনে গেছি। অমর্ত্য সেনের কিছু বই আছে যা তাছাড়া রিসেন্ট যে অভিজিৎ ব্যানার্জি আমাদের যিনি নোবেল পেয়েছেন, অভিজিৎ বিনায়ক ব্যানার্জি, তার কিছু বইয়ের নাম আমাদেরকে জানতে হবে। অমর্ত্য সেনের বইগুলো কি কি? যেমন আইডিয়া অফ জাস্টিস, ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম, চয়েস অফ টেকনিক, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, পভার্টি অ্যান্ড ফেমাইন। এই পয়েন্টগুলো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং ইকোনমিক্সে প্রথম নোবেল দেওয়া শুরু হয় কবে? 1969 সালে। আমাদের নোবেল দেওয়া 1901 সাল থেকে শুরু হয়েছে, কিন্তু ইকোনমিক্সে প্রথম নোবেল দেওয়া হয় 1969 এ। কত সালে? 1969 এ প্রথম নোবেল দেওয়া হয়। এবং প্রথম নোবেল পান কারা? র্যাগনার ফিশ এন্ড জন টিম্বারচেন্ট। র্যাগনার ফিশ এবং জন টিম্বারচেন্ট এই দুজন ব্যক্তি ইকোনমিক্সে প্রথম নোবেল পান। এবং দ্বিতীয় নোবেল পান কে? পল স্যামুয়েলসন। এবং প্রথম ভারতীয় হিসাবে ইকোনমিক্সে নোবেল পান কে? অমর্ত্য কুমার সেন 1998 সালে। কি জন্য? সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল চয়েসের উপরে তার কন্ট্রিবিউশনের জন্য। ক্লিয়ার? এটা গেল আমাদের প্রথম চ্যাপ্টার ইকোনমিক্সের বেসিক ইন্ট্রোডাকশন টু দ্য ইকোনমিক্স বা ইকোনমিক্স সেক্টর পেলাম আমরা, ইকোনমিক্সের বিভিন্ন ভাগগুলো পেলাম। ধন্যবাদ। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে তাহলে শেয়ার করো, এবং অবশ্যই নতুন নতুন আপডেট পেতে, নিয়মিত ক্লাসগুলোর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল ট্রেজার স্টাডিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং আমাদের যে টপিকসগুলো আবার তোমাদের লাগবে বা ডিটেলস লাগবে সেগুলো আমাদের কমেন্ট বক্সে জানাও। লাইক করো, শেয়ার করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।